ফরেন পলিসির ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার সম্পূর্ণ ব্যর্থ। ভীষণ পাওয়ারফুল একটা কাগজ, যে তারা বিনা কারণে কোনো কিছু করে বলে আমার মনে হয় না। মোদির ভক্তদের কাছে ট্রাম্পের বেলুনটা ফুটো হয়ে গেছে। গণবিধ্বংসী অস্ত্র ইরাকের কাছে মজুত আছে, সম্পূর্ণ একটা মিথ্যে রিপোর্ট দিনের পর দিন ছাপিয়ে নিউ ইয়র্ক টাইমস এই বুশ প্রশাসনের হাতে আরো বড় অস্ত্র তুলে দিয়েছিল ইরাককে আক্রমণ করার। আরএসএস এবং নরেন্দ্র মোদীকে নিয়ে প্রথম পাতায় এরকম বড় করে একটা খবর করার কথা ভাবলো কেন? আজকে নিউ ইয়র্ক টাইমস যে আর্টিকেলটা লিখেছে, এই আর্টিকেলটা তারা 10 বছর আগেই লিখতে পারত। ওরা যে লেখাগুলো লিখেছে, যে যে তথ্যগুলো ওরা দিয়েছে, সেই তথ্যগুলোর মধ্যে কোনো ভুল নেই, একটাও ভুল নেই। ইনফ্যাক্ট আরো অনেক কিছু দেওয়া যেতে পারতো যেগুলো ওরা দেয়নি। আজকে কি এমন অবস্থা ঘটলো নরেন্দ্র মোদীর ক্ষেত্রে যে তাকে হয় সারেন্ডার করো, না হলে আমরা তোমাকে আঘাত করব, এইরকম একটা অবস্থায় আমরা পৌঁছে গেলাম? নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করতে চলেছি। আপনারা বিষয়টা এর মধ্যেই শুনেছেন যে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম তার নিউ ইয়র্ক টাইমসে আরএসএস এবং নরেন্দ্র মোদীকে নিয়ে একেবারে প্রথম পাতায় ছবি সহ প্রতিবেদন ছাপা হয়েছে। এটা খুব বড় ব্যাপার, কারণ এর মধ্যে নরেন্দ্র মোদী একাধিকবার আমেরিকায় গেছেন, নানা রকম কার্যকলাপ করেছেন, কিন্তু এরকম ভাবে সম্ভবত এত বড় করে কখনো মোদীকে নিয়ে এবং আরএসএস কে নিয়ে এরকম প্রতিবেদন ছাপা হয়নি। এই প্রতিবেদনে কি আছে তা নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি গতকাল আপলোড করেছি। তা সত্ত্বেও তার প্রতিটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং তার প্রেক্ষিত এবং তার প্রভাব এবং কি হতে চলেছে এটার এই সংবাদ প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরে এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আজকে সারাদিন, এবং সেই জন্য আমার মনে হয়েছে যে এই বিষয়টি খুব ভালো বিশ্লেষণ করতে পারবেন এমন একজন মানুষ, তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। তিনি একসময় নিজে আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, আরএসএস এর মধ্যে ছিলেন, আরএসএস এর নেত্রী নেতৃত্বে তিনি ছিলেন একসময়, নেতা হিসেবে তিনি দেখেছেন আরএসএস কে ভেতর থেকে। তার একাধিক বই আছে আরএসএস সম্পর্কে, যাতে তিনি তীব্র সমালোচনা করেছেন আরএসএস এর নীতি আদর্শের। এবং পরবর্তীকালে তিনি নিউ ইয়র্কের বাসিন্দা, তিনি আমেরিকার বাসিন্দা, অতএব আমেরিকান যে যে কাগজটি এটা করেছে তাদের বিষয়টিও তিনি ভালো জানেন, কারণ তিনি সেখানে অধ্যাপনার পাশাপাশি সংবাদ জগতের সঙ্গেও খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। আমরা আজকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে একটি বিশ্লেষণ, তার যে মূল্যবান মতামত শুনবো। পার্থবাবু, আপনাকে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই, সবার পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আপনাকে আপনাকে আমরা এখন দেশের মধ্যে পেয়েছি বলে খুব সুবিধা হয়েছে। আপনি আগেও আমাদের এখানে অনুষ্ঠান করেছেন। তো আজকে আমার মনে হয়েছে যে এই যে প্রতিবেদনটি এরকম বড় করে ছাপা হলো এবং বিশ্বের একটা অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যমে, এইটা যদি আপনি একটু আপনার মূল্যায়ন এবং প্রেক্ষিত এবং প্রভাব যদি আপনি বিশ্লেষণ করেন। হ্যাঁ, সবাইকে নমস্কার। আজকে ইংরেজি নতুন বছরের প্রথম দিন। আশা করি সবার নতুন বছর ভালো কাটবে। আমি নিউ ইয়র্ক টাইমসের লেখাটা আমি পড়েছি, এবং ভালো করেই পড়েছি, দুবার তিনবার পড়েছি। আম, এবং নিউ ইয়র্ক টাইমস একটা পৃথিবীর একটা অত্যন্ত প্রভাবশালী কাগজ। সেখানে আরএসএস বিজেপিকে নিয়ে এবং মোদিকে নিয়ে এরকম একটা প্রচণ্ড স্কেদিং ক্রিটিসিজম লেখা হয়েছে। এটা তো কোনো তাদেরকে প্রশংসা করে লেখা হয়নি, তাদের ভেতরকার যে সমস্ত কথাগুলো মানুষ জানে না। আমরা দীর্ঘকাল ধরে তাদের সম্পর্কে বলার চেষ্টা করে আসছি। আমি, যদি আপনি অনুমতি দেন, আমার এই বিশেষ যে দুটো বইয়ের নিশ্চয়ই, কথা আমি নিশ্চয়ই, বলতে চাই, সেটা হচ্ছে এই নিশ্চয়ই। বইটা প্রথম বেরিয়েছিল 1998 সালে, এই হ্যাঁ, ইন দ্য বেলি অফ দ্য বিস্ট, ইন দ্য বেরি অফ হিন্দু দ্য বিস্ট। সুপ্রিমসিস্ট, হ্যাঁ, আরএসএস এন্ড বিজেপি অফ ইন্ডিয়া, অ্যান্ড ইনসাইডার স্টোরি এই কারণে যে আমি নিজে তাদের সঙ্গে আপনি দীর্ঘকাল যুক্ত ছিলাম। আচ্ছা, নেতৃত্বস্থানীয় ছিলেন একদম আরএসএস এর। হ্যাঁ, সেই আর সেইটার সম্প্রতি মানে কয়েক বছর আগে বাংলা অনুবাদ বেরিয়েছে, দানবের পেটে 2 দশক, কলকাতার
পিবিএস এই বইটা বার করেছে। এটা হুম 2021 সালে বেরিয়েছে। এটা এই সবই বইমেলাতে পাওয়া যাবে, harithbooks.com-এ পাওয়া যাবে, হুম এনবিএতে পাওয়া যায়, পিবিএস এর নিজস্ব পাবলিকেশন যে কলকাতায় আছে কলেজ স্ট্রিটে সেখানে পাওয়া যায়। তো আমি যে কথাগুলো এই বইগুলোতে লিখেছি সেই তার বাইরে তো নিউ ইয়র্ক টাইমস কিছু বলেনি। ফলে আমার কাছে ঠিক এই কথাগুলো কোনো নতুন কথা কিছু নয়, কিন্তু সাধারণ মানুষের কাছে যারা বিজেপি সম্পর্কে জানে বা মোদি সম্পর্কে জানে, আহ, তাদের কাছে কিন্তু আরএসএস সম্পর্কে কিছুই জানে না, তাদের কাছে এগুলো খুব নতুন একটা তাৎপর্য নিয়ে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা রাজনীতি সচেতন বা যারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে যাদের একটু আগ্রহ আছে তারাই, কারণ আমেরিকাতে 90% লোকের আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে কোনো ধারণাই নেই, এবং তাদের যেটুকু আইডিয়া আছে সেটা ওই সিএনএন বা ফক্স টিভি দেখে তাদের যেটুকু জ্ঞান। আর নিউ ইয়র্ক টাইমস যারা পড়ে, নিউ ইয়র্ক টাইমস পড়ে আমেরিকার যে খুব উচ্চশিক্ষিত লিবারাল ক্লাস, মূলত নিউ ইয়র্ক টাইমস তাদেরই কাগজ, ঠিক যেমন ধরুন আমাদের এখানে আনন্দবাজার পত্রিকা যাদের কাগজ। তো ওই, কিন্তু তারা একটা খুব প্রভাবশালী একটা সম্প্রদায়। আম, তাদের কাছে এই যে লেখাটা বিস্তারিতভাবে বেরিয়েছে নিউ ইয়র্ক টাইমসে এই কয়েকদিন আগে, সেটা একটা অনেক নতুন নতুন খবর বহন করে নিয়ে আসবে, এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আম, যদিও নিউ ইয়র্ক টাইমসের ভেতরকার কয়েকজন সাংবাদিক আমাকে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে চেনেন এবং তারা আমার এই বইগুলোর কথাও জানেন, কিন্তু আমি কখনোই আশা করতে পারি না যে তারা এই বিষয়ে আমার কোনো ইন্টারভিউ নেবে, কারণ নিউ ইয়র্ক টাইমসের নিজের যে রাজনীতি সেটা আবার এত সিনিস্টার যে তাদের মতে মত দিয়ে যারা চলে না, বা বিশেষ করে যারা যারা ইসরায়েলের এই নেতানিয়াহু বা ইসরায়েল সামগ্রিকভাবে তাদের যারা কড়া সমালোচক, তাদেরকে নিউ ইয়র্ক টাইমস পছন্দ করে না। সুতরাং তাদের কোনো কথা তারা সেখানে লিখবে না। যাই হোক, হুম সেটা কথা নয়, আসল কথা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস যেই কথাগুলো এরকম বিশদভাবে লিখেছে, এবং আরএসএস এর ভেতরকার যে কথা, যে তাদের হিটলার উপাসনা, তাদের মুসলিনী উপাসনা, তারা কিভাবে তৈরি হয়েছিল, তারা কি, তাদের মধ্যে কি ধরনের ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ এবং খ্রিস্টান বিদ্বেষ আছে, বা তারা কিভাবে দাঙ্গার মাধ্যমে সাম্প্রদায়িক হিংসার মাধ্যমে বাবরি মসজিদ ধ্বংসের মাধ্যমে ভারতে ক্ষমতায় এসছে, এই কথাগুলো নিউ ইয়র্ক টাইমস যে বিশদভাবে লিখেছে সেটা বহু লোকের চোখে পড়বে, এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আর ভারতীয় যারা ওখানে থাকে তাদের অনেকে চোখে তো পড়বেই, কিন্তু তাদের মধ্যে যারা মোদি ভক্ত যারা আছে, তারা সেটাকে রিজেক্ট করে দেবে, তারা বলবে এক পেশে আলোচনা ইত্যাদি ইত্যাদি, এইগুলো একই সঙ্গে হতে থাকবে। তবে একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে ঠিক এরকম সময় নিউ ইয়র্ক টাইমস এর মতো একটা আন্তর্জাতিক একটি বিশ্বমানের সংবাদপত্র, তারা হঠাৎ আরএসএস এবং নরেন্দ্র মোদীকে নিয়ে প্রথম পাতায় এরকম বড় করে একটা খবর করার কথা ভাবলো কেন? এর প্রেক্ষিতটা কি? কোনো বিশেষ কোনো কি কারণ এর পেছনে আছে? কারণ আমরা এর আগে দেখেছি যখন নরেন্দ্র মোদীর সঙ্গে আমরা ভারতীয়রা আমেরিকার সঙ্গে নানা রকম ডিল হচ্ছে, শুল্ক নীতি হচ্ছে, তখনও কিন্তু নিউ ইয়র্ক টাইমস এত খবর চেপেছে কিন্তু এরকম প্রথম পাতায় বড় করে ছাপেনি। তাহলে এটার পেছনে কি কারণ আছে? আমেরিকার ব্যবসায়িক মহল বা কোনো তারা কি ভারত সম্পর্কে কোনো রকম বেশি করে জানতে চাইছে আরো? এরকম নানা রকম কথা উঠে আসছে, আপনি যদি ব্যাপারটা বিশ্লেষণ করেন। আমার আমার তো সঠিক জানা নেই, আমি তো আর বলতে পারবো না যে কেন তারা এখন আজকে এটা ছাপিয়েছে, কিন্তু আহ, নিউ ইয়র্ক টাইমস এমন একটা ভীষণ পাওয়ারফুল একটা কাগজ যে তারা বিনা কারণে কোনো কিছু করে বলে আমার মনে হয় না। ঠিক। সুতরাং এই মুহূর্তে তারা যে এই লেখাটা এরকম ভাবে ছাপিয়েছে তার পেছনে কতগুলো নিশ্চয়ই বিশেষ উদ্দেশ্য আছে, আমি কারণ বলবো না, উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যর মধ্যে একটা উদ্দেশ্য এই হতে পারে যে ভারতকে আমেরিকা যে, মানে রাশিয়া ইউক্রেনের
যুদ্ধে বা ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে যে ভয়ঙ্কর হিংস্র যুদ্ধ চলেছে বহু বছর ধরে, এবং সম্প্রতি এই নেতানিয়াহুর আমলে যেভাবে গাজায় যেভাবে নিষ্ঠুর গণহত্যা চলেছে, সেটাতে ভারতকে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে পাশে পেতে চেয়েছিল, ঠিক সেরকমভাবে ততটা পায়নি। আম, এবং ভারতকে একদম এই এখন পৃথিবীতে তো আসল লড়াইটা চলছে আমেরিকা এবং চীনের মধ্যে। তো আমেরিকা আমেরিকা চীন এবং কিছুটা রাশিয়া, কিন্তু প্রধানত আমেরিকা এবং চীন, কারণ চীন এখন কার্যত পৃথিবীর দ্বিতীয় সুপার পাওয়ার। তো চীন এবং যার জন্য আপনাকে আগের দিন আমি বলেছি, এই যে নর্থ ইস্টে যে সমস্ত গন্ডগোল চলছে, সেভেন সিস্টার্স বা বাংলাদেশ, ভারত, মণিপুর, মিজোরাম, এই এই যে অরুণাচল, এইসব জায়গা নিয়ে যে গন্ডগোলগুলো চলছে, এই সব কিছু হচ্ছে চীন এবং আমেরিকার মধ্যে একটা ছায়া যুদ্ধ চলেছে। এবং তার ভিকটিম হচ্ছি আমরা, দুই বাংলার মানুষ এবং ভারতের মানুষ। তো এই চীন এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটা চলছে, তাতে আমেরিকা চাইছে যে ভারত যেন সরাসরিভাবে আমেরিকার পাশে থাকে। হ্যাঁ, কিন্তু সেইভাবে ওরা ভারতকে আমেরিকার পাশে ওরকম মানে পকেটে পুরে ঠিক ফেলতে পারেনি, যার জন্য তারা খুব ভেতরে ভেতরে তারা খুব ক্রুদ্ধ। যার জন্য দেখবেন যে ট্রাম্প মোদির সঙ্গে যে সখ্য ছিল, গলায় গলায় জড়িয়ে ছবি তোলা ইত্যাদি, হ্যাঁ, মানে আবকি বার ট্রাম্প সরকার, আবকি বার মোদি সরকার, এইসব যে স্লোগানগুলো আমরা দেখেছিলাম, বা ট্রাম্পের মূর্তি তৈরি করে বা ট্রাম্পের ছবির সামনে ধূপ ধুনো নিয়ে পুজো করা, ট্রাম্পের মন্দির তৈরি করা, এইসব যে হাস্যকর ব্যাপারগুলো আমরা দেখেছিলাম এবং তখন আমরা হেসেছিলাম। আহ, সেগুলোর পরে এই ট্রাম্পের সাম্প্রতিক যে সমস্ত কাজকর্ম, তাতে মোদির ভক্তদের কাছে ট্রাম্পের বেলুনটা ফুটো হয়ে গেছে। ফলে তারা ট্রাম্পের উপর ভীষণ ক্রুদ্ধ। হ্যাঁ, এখন ট্রাম্পের কথা আর বলে না, এখন পুটিনের মূর্তি তৈরি করে তার পুজো করছে। মানে এদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, তো অন্ধভক্ত যাকে বলে আর কি, হনুমান বাহিনী। তো এখন এই ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক খারাপ হয়ে গেছে। তার একটা খুব বড় কারণ হচ্ছে যে এই 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 যে বিশ্বব্যাপী যে যুদ্ধ এবং আগ্রাসন চলছে, যেখানে চীন এবং আমেরিকা হচ্ছে তাদের মধ্যে ছায়া যুদ্ধ চলছে, তাতে ইন্ডিয়াকে যেভাবে তারা পকেটে পুরে ফেলতে চেয়েছিল, সেটা সফল হয়নি। সেই কারণে এখন বিভিন্নভাবে আহ, ভারতের যে জিনিসগুলো তারা আজকে নিউ ইয়র্ক টাইমস যে আর্টিকেলটা লিখেছে, এই আর্টিকেলটা তারা 10 বছর আগেই লিখতে পারতো, ঠিক কিন্তু ঠিক লেখেনি। এমন কিছু পাঁচ নতুন বছর কথা আগে নেই হঠাৎ, এমন কিছু কিছু নতুন নতুন কথা কথা নেই, নেই। কিচ্ছু নতুন কথা নেই। ফলে ওরা যে এইটা আজকে কেন বার করলো, তার সহজ উত্তর হচ্ছে যে এই মুহূর্তে আহ, ওরা ইন্ডিয়ার গভর্নমেন্টের ওপরে আহ, খুশি নয়। এবং যে খুশি যে নয়, তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের মতো এত বড় প্রভাবশালী কাগজে ফার্স্ট পেজে মোদি এবং আরএসএস বিজেপির এরকম একটা ভয়ঙ্কর একটা কঠোর সমালোচনা, এবং তাদের যে লুকোনো যে সমস্ত নোংরা ইতিহাস, হিটলার পূজন, ফ্যাসিস্টদের উপাসনা করা, হ্যাঁ, সংবিধানকে ধ্বংস করে দেওয়া, বাক স্বাধীনতা ধ্বংস করে দেওয়া, ইসলামোফোবিয়া, দাঙ্গার রাজনীতি, বাবরি মসজিদ, হ্যাঁ, এই সমস্ত কিছুকে এখন তারা হঠাৎ নিয়ে এসেছে খবরের কাগজের প্রথম পাতায়। কারণ এই মুহূর্তে ভারতকে খুশি করার বা ভারতকে পকেটে পুরে রাখার আর কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না। এই কারণে তারা যে জিনিসগুলো এতদিন তারা লেখেনি, সেই জিনিসগুলো এখন তারা লিখছে। এটা হচ্ছে আমার অনুমান ভিত্তিক মানে মন্তব্য। পার্থবাবু, আমরা আমরা একটা জিনিস দেখেছি, আমরা আমাদের সাংবাদিক জীবনেও দেখেছি বারবার, এটা অনেক সময় মুখোমুখিও হতে হয়েছে, যে সরকারের খুব পদস্থ আমলারা, সরকারের যারা নীতিগুলোকে যারা বাস্তবায়িত করেন, তারা সবসময় অনেক সময় চেষ্টা করেন যে তাদের নীতিটাকে প্রয়োগ করার আগে তারা সংবাদপত্রে একটা প্রতিবেদন দিয়ে তারা একটা জনমত তৈরি করার চেষ্টা করেন। এবং সেই জন্য তারা কিছু সাংবাদিকদের এবং খুব প্রভাবশালী সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারা সেই ঘনিষ্ঠতা রাখেন, এবং তারা সেই খবরটাকে, আমরা যাকে বাংলায় বলি, খাইয়ে দেন, এবং তারা সেই খবরটাকে যখন বেরিয়ে যায় তখন তারা সেইটাকে ব্যবহার করেন যে এই তো দেখো,
এরকম একটা কাগজে বেরোচ্ছে, অতএব আমাদের ব্যবস্থা নেওয়া ছাড়া কিছু উপায় নেই। তো এরকম ঘটনা যদি হয়, আপনি যার একটা ইঙ্গিত দিলেন, হ্যাঁ, তাহলে এইটা এরকম কি হতে পারে যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেই এইরকম নিউ ইয়র্ক টাইমসের কাছে এরকম খবর একটা প্রতিবেদন প্রকাশ করার ব্যাপারে তাদের একটা চাপ চাপ তৈরি করা হয়েছে, বা তাদের উপরে তাদের এটাকে একটা একটা কৌশল হিসেবে দেখানো হয়েছে, এবং পরবর্তীকালে এমন কিছু আসতে চলেছে যখন প্রশাসন বলবে এই তো ভারতের অবস্থা, এই তো ভারতে হচ্ছে, এ তো সংবাদপত্রেই আপনারা দেখছেন, আমরা তাই এরকম ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। এরকম কি কোনো হুম, কারণ হতে পারে এটা? হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। কারণ আপনি যেটা বললেন এটা তো আমার গুরু নোম চমস্কি বারবার করে এটাকে বলেছেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা গণসম্মতি উৎপাদন আমরা দেখেওছি, এইভাবে আমরা এটা আমাদের আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখেছি, আমরা যখন সংবাদপত্রে কাজ করেছি, যে হ্যাঁ, এটা এরকম ভাবেই অনেক কাজ হয়। হ্যাঁ, আর আমিও দীর্ঘকাল ধরে আমেরিকার আপনারা সাংবাদিকতার জগতের সঙ্গে যুক্ত আছি এবং মিডিয়াকে ফলো করে যাচ্ছি। এবং আমিও এই একই জিনিস দেখছি, ইরাক যুদ্ধের সময় যেভাবে ওই ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র ইরাকের কাছে মজুত আছে, সম্পূর্ণ একটা মিথ্যে রিপোর্ট দিনের পর দিন ছাপিয়ে নিউ ইয়র্ক টাইমস এই বুশ প্রশাসনের হাতে আরও বড় অস্ত্র তুলে দিয়েছিল ইরাককে আক্রমণ করার। এবং তারপরে দেখা গেল যে ইরাকের বিনা কারণে ইরাকের মতন একটা প্রাচীন দেশকে ধ্বংস করে দেওয়া হলো। সেখানকার যে একটা ধর্মনিরপেক্ষ চেহারা ছিল, মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াতো, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো, ইসলামী উগ্রপন্থীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হলো। এবং আম, ইরাকের সমস্ত প্রাচীন শিল্প, পুঁথি, সংগ্রহশালা সমস্ত কিছু লুটপাট করে আমেরিকার এই ডিক চেনি আর এরা সমস্ত তারা নিয়ে চলে এলো লুটপাট করে। এই সমস্ত জিনিসগুলো তো আমরা নিজের চোখেই দেখেছি। হ্যাঁ, ঠিকই, তো ঠিক। এইখানেও সেই সেই ঘটনাটা যে ঘটতে পারে না এমন কোনো আরেকটা সম্ভাবনা যেটা আছে সেটা হচ্ছে যে এই ধরনের আর্টিকেল ছাপিয়ে ভারত সরকারের ওপরে আতঙ্ক বা একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করা, যে এই ধরনের লেখা এখন থেকে একটার পর একটা বেরোবে, যদি তোমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো যদি তোমরা তলায় তলায় মেনে না নাও, হ্যাঁ, তাহলে এই ধরনের লেখা একটার পর একটা বেরোবে এবং তোমাদের সরকার মারাত্মক বিপদে পড়বে। তো এই ধরনের আরেকটা পরোক্ষ চাপ সৃষ্টি করার বা ভয় তৈরি করার একটা কৌশল হিসেবে ওই লেখাগুলো এই ধরনের কাগজ বার করে থাকে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমার মনে হয় যে এই ধরনের লেখার সত্যতা তো কিছু থাকতে হবে, তবে তো লেখাটা তৈরি করা যায়। তো সেইখানে আমাদের এদেশের যে শাসক দল বিজেপি এবং আরএসএস এর মতাদর্শ, এই দেশে সাম্প্রতিককালে যে ধরনের ঘটনা একের পর এক ঘটিয়ে চলেছে, তাতে তাদের যে হাতটা আরো শক্ত হচ্ছে নাকি। এই একের পর এক ঘটনা, এই বড়দিনের দিন যে ঘটনা ঘটলো, সারা দেশময় তাণ্ডব হলো, তারপরে একের পর এক ঘটনাগুলো ঘটতে থাকলো, কখনো বেনারসে হলো, বা আমি আগেও যে প্রতিবেদনে করেছি সেটা সব থেকে বড়, এখন উত্তর পূর্ব ভারতের অ্যাঞ্জেল চাকমা, ত্রিপুরার ছেলে, তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হলো উত্তরাখণ্ডে। এইগুলো কি এতে আরো বেশি এতে ধুনো যোগাবে, এদেরকে আগুনে কি আরো ঘি ঢালবে, এবং আরো আমরা আগুনে আমাদের শাসক দল আগুনে কি আরো বোকার ভিড় হবে। মতো সেই সেই ফাঁদে গিয়ে পা দিচ্ছে? আপনি বলুন না, পার্থদা। না, আসলে নিউ ইয়র্ক টাইমস যে কথাগুলো লিখেছে, এখন ওরা কোনোদিনও পার্থ ব্যানার্জির ইন দ্য বেলি অফ দ্য বিস্ট ওদের রেফারেন্স হিসেবে তো ওরা দেখাবে না, কিন্তু ওরা আমার বই পড়েছে, ওদের প্রধান কয়েকজন সম্পাদকের কাছে আমার বই আছে, আমি তাদের পার্সোনালি চিনি। দীর্ঘকাল ধরে ওরা আমার কাজকর্ম দেখছে, আমার আমার অ্যাক্টিভিজমের ছবি, রাস্তায় মিছিল করার ছবি নিউ ইয়র্ক টাইমসে একসময় বড় বড় করে বেরিয়েছিল। আমার অন্তত 10-12টা চিঠি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। আমার ইমিগ্রেন্ট অধিকার নিয়ে যে আমি কাজ করতাম টুইন টাওয়ার ধ্বংসের পরে, সেই কাজের সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস একাধিক দীর্ঘ প্রতিবেদন পাবলিশ করেছে আমার কোটেশন দিয়ে। ফলে আমার নাম ওরা খুব ভালো করে জানে, আমার কাজের কথা ওরা খুব ভালো করে জানে। ওরা যে লেখাগুলো লিখেছে, যে যে তথ্যগুলো ওরা দিয়েছে, সেই তথ্যগুলোর মধ্যে কোনো ভুল নেই, একটাও ভুল নেই। ইনফ্যাক্ট আরো অনেক কিছু দেওয়া যেতে পারতো যেগুলো ওরা দেয়নি, ঠিকই, ঠিকই। সময়ের মানে জায়গার অভাবে বা যে কোনো কারণেই হোক। সেগুলো হয়তো পরে আরেকটা আর্টিকেল বেরোবে, তখন মোদি যদি ওদের চাপকে অগ্রাহ্য করে
বিজেপি সরকার যদি ওদের চাপকে অগ্রাহ্য করে, আরো ওদের ঝুলি থেকে আরো অনেক বেড়াল বেরোবে। ওদের ঝুলিতে অনেক বেড়াল আছে। হ্যাঁ, আর আমার বইও ওদের কাছে আছে, আরো অনেক বই ওদের কাছে আছে, ফলে ওদের কাছে তথ্যের কোনো অভাব নেই। এই যে লেখাটা বেরিয়েছে, এটা আমাদের কাছে যতই একটা মানে সাধারণ মানুষের কাছে একটা ভয়ঙ্কর মানে আশ্চর্য এক্সপোজে বলে মনে হতে পারে, কিন্তু এতে নতুন কোনো এমন কোনো কথা নেই যা আমরা অনেকদিন আগে থেকেই আমরা জানতাম না। হ্যাঁ, আর যে যে বিশ্লেষণ যেটা করা দরকার, সেটা হচ্ছে যে এই যে আরএসএস বিজেপি, এদের সঙ্গে হিটলার মুসোলিনির মিল কোথায়, এদের সঙ্গে ট্রাম্পের মিল কোথায়, বা এদের সঙ্গে যে হাঙ্গেরির যে অরব্যান বলে যে লোকটা এখন আছে ডিকটেটর, তার মিল কোথায়, ব্রাজিলে এই দুদিন আগে যে বলসোনারো যে ছিল তার মিল কোথায়, এদের মধ্যে যে আশ্চর্য মিল, সেই মিলগুলোর কথা বারবার করে মানুষের কাছে তুলে ধরতে হবে। যেমন আমরা বনাম ওরা, হ্যাঁ, এই যে একটা মানে ওরা আমাদের শত্রু, আমরা ওরা অনুপ্রবেশকারী। হ্যাঁ, এই মুসলমানরা খ্রিস্টানরা হচ্ছে আমাদের দেশের শত্রু, সোশ্যালিস্টরা হচ্ছে আমাদের দেশের শত্রু, অনুপ্রবেশকারীরা আমাদের দেশের শত্রু। এইভাবে কনস্ট্যান্টলি একটা চিরন্তন একটা শত্রু নির্মাণের খেলা ফ্যাসিস্টরা সারা পৃথিবীতে চিরকাল খেলে এসেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এই যে মেক আমেরিকা গ্রেট এগেন, হ্যাঁ, এই যে ট্রাম্পের যে MAGA মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, কিসের গ্রেট? কবে আমেরিকা গ্রেট ছিল? যখন ব্ল্যাকদের ধরে ধরে চাবুক মেরে কাজ করিয়ে নেওয়া হতো, আর হাতে পায়ে শিকল বেঁধে রেখে দেওয়া হতো, আর তাদের আলফা মেলদেরকে দিয়ে তাদের আরো কৃতদাস মেয়েদের গর্ভে উৎপাদন করা হতো, তখন কি আমেরিকা গ্রেট ছিল? নাকি আমেরিকাতে যখন মেয়েদের ভোটাধিকার ছিল না তখন আমেরিকা গ্রেট ছিল? নাকি কোন সময় আমেরিকা গ্রেটটা ছিল? হ্যাঁ, তো কিন্তু এই একটা কল্পিত চেহারা দেওয়া হয়, ঠিক যেমন আমাদের এখানে রামরাজ্যের যে চেহারাটা দেওয়া হচ্ছে, যে রামের সময় আমরা ফিরিয়ে নিয়ে যেতে চাই, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। একজন নেতাকে তৈরি করবে যে নেতার বিরুদ্ধে কোনো প্রশ্ন করা চলবে না, যেমন মোদি, যেমন হিটলার, তাকে কোনো প্রশ্ন করা চলবে না, প্রশ্নহীন আনুগত্য। হ্যাঁ, এই যে মোদি কোনো প্রেস কনফারেন্স করে না। 2014 থেকে 2026 আজকে হয়ে গেল 1 জানুয়ারি, এখনো পর্যন্ত নরেন্দ্র মোদি ভারতে একটাও প্রেস কনফারেন্স করেনি। কারণ এরা হচ্ছে ওই সমস্ত জিনিসের ঊর্ধ্বে, এমন একটা ধারণা সৃষ্টি করা হয়েছে, এমন একটা ইমেজ সৃষ্টি করা হয়েছে। হাইল হিটলারের স্লোগানের মতন জয় শ্রীরাম স্লোগান। হ্যাঁ, মানে সীতা সেখানে সম্পূর্ণ অনুপস্থিত, জয় শ্রীরাম, এমন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, সামাজিক একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এইগুলো হচ্ছে ফ্যাসিস্টদের সমস্ত। তারপরে ধরুন এই যে RSS এর এই ব্রাউন শার্টের মতো, হিটলার মুসোলিনির ব্রাউন শার্টের মতো এই RSS এর খাকি হাফ প্যান্ট পরে রাস্তায় মার্চ করা, হ্যাঁ, তারপরে ভয় দেখানো। এখন তো বাড়িতে বাড়িতে গিয়ে অস্ত্র বিলি করছে যাতে হিন্দু সুরক্ষা হতে পারে, মানে কল্পনা করা যায় না, মানে একেবারে শাস্তিযোগ্য অপরাধ একটার পর একটা করে চলেছে। তারপরে এই যে নির্বাচনকে একটা ফিয়াস্কো বা একটা মানে হাসির খোরাকে পরিণত করা, যেখানে এই ভোটিং মানে EVM মেশিনে ফ্রড চলছে, মানে নির্বাচন আছে কিন্তু সেই নির্বাচন কোনো নির্বাচনই নয়, সেটা একটা সম্পূর্ণ একটা ফেক একটা নির্বাচন। এই যে জিনিসগুলো, তারপরে এই বিজ্ঞান বিরোধিতা, হ্যাঁ, মানে এই বেদিক সায়েন্স বা হিটলার যে মানে ফেক সায়েন্স তৈরি করেছিল, যেখানে বলা হচ্ছে যে এরিয়ান সুপ্রিমেসি। হ্যাঁ, মানে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমি আমার বইতে অসংখ্যবার লিখেছি, আমার লেখালেখিতে বহুবার লিখেছি। এবং এইগুলো হচ্ছে হিটলার মুসোলিনির ফ্যাসিজম, ট্রাম্পের একনায়কতন্ত্র স্বৈরাচার, হ্যাঁ, এবং এই মোদি বিজেপি RSS এর যে ফ্যাসিজম, এগুলোর মধ্যে আশ্চর্য মিল, আশ্চর্য মিল। কিন্তু এই কথাগুলো আমাদের মিডিয়াতে কোনোদিন বলা হচ্ছে না, এবং এমনকি নিউ ইয়র্ক টাইমসে পর্যন্ত যে আর্টিকেল, এত বড় আর্টিকেল ছাপা হয়েছে, তাতেও কিন্তু সরাসরিভাবে এই যে সমান্তরাল যে জিনিসগুলো, সেই জিনিসগুলো তেমনভাবে বুঝিয়ে বলা হয়নি। আমার মনে হয় যে আমরা আমাদের দেশের মানুষেরা বা এই উপমহাদেশের মানুষেরা আরএসএস সম্পর্কে বা নরেন্দ্র মোদী বা শাসক দলের সম্পর্কে যতটা জানি, সারা পৃথিবীতে আপনি আমেরিকায় কি দেখেছেন? এটা তারা কি এতটাই ওয়াকিবহাল? নিউ ইয়র্ক টাইমসের, হ্যাঁ, এটা যদি আপনি একটু বলেন। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না আমেরিকার। আমি বলছি তো, আমি তো আমেরিকাতে আর 5টা ইমিগ্রেন্টের মতো জীবন কাটাইনি, আমি রাস্তায় নেমে দীর্ঘকাল রাজনীতি করেছি।
আমি একেবারে মানে 9/11-এর 11ই সেপ্টেম্বরের ভয়ঙ্কর ঘটনা আমরা তার মধ্যে দিয়ে গেছি। আগের দিনেও বোধহয় আমি আপনাকে বলেছি, চোখের হ্যাঁ, সামনে দেখেছি। হ্যাঁ, তো তারপরে রাস্তায় নেমে দীর্ঘকাল আন্দোলন করেছি। তারপরে আমেরিকার একটা, নিউ ইয়র্কের একটা বড় শ্রমিক ইউনিয়নের কলেজে আমি 14 বছর অধ্যাপনা করেছি। হ্যাঁ, তো আমি এই এই রিয়েল আমেরিকার সঙ্গে আমি মিশেছি, যেটা আমি বলবো 95% প্রবাসী ভারতীয় বা বাঙালি তারা কোনোদিনও মেলামেশা করেন না বা করার সুযোগ পান না। আমার সেই সুযোগটা হয়েছে। তো আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। সাধারণ, তারা ভালো মানুষ। আমি তাদের একদম মানে সাধারণ শ্রমিক, শ্রমজীবী আমেরিকান আর শ্রমজীবী ভারতীয়র মধ্যে, শ্রমজীবী ব্রিটিশ বা জার্মান লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। সারা পৃথিবীতে শ্রমজীবী মানুষের সংগ্রাম, জীবন সংগ্রাম এক। হ্যাঁ, তাদের সমস্যা এক, তাতে কোনো তফাৎ নেই। তারা সবাই ভালো মানুষ, ফ্যামিলি নিয়ে আসে। হ্যাঁ, আমার সঙ্গে গল্প করে, তাদের বাচ্চারা খেলা করে। হ্যাঁ, মানে কোনো অসুবিধা নেই। কিন্তু ইতিহাস সচেতনতা, বিজ্ঞান সচেতনতা, তারপরে পরিবেশ সচেতনতা বা বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধ্যান ধারণা আমেরিকার লোকেদের মধ্যে খুব কম, খুব কম। এই নিউ ইয়র্ক টাইমসে যারা, নিউ ইয়র্ক টাইমস কারা পড়ে? নিউ ইয়র্ক টাইমস পড়ে হচ্ছে আমেরিকার একেবারে আপার যে মিডল ক্লাস, আপার ক্লাস 5 থেকে 10% লোক আছে যারা নিউ ইয়র্ক টাইমস পড়ে। তাদের তাদের আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে কিছু কিছু ধ্যান ধারণা আছে। আমাদেরই কিছু কিছু বন্ধু বান্ধব আছে, সহকর্মী আছে যারা জানে কি চলছে না চলছে, খোঁজ খবর রাখে। কিন্তু অ্যাভারেজ আমেরিকানরা 70, 80, 90% মানুষ তার কোনো খোঁজই রাখে না। এখানেই একটা সংশয় তৈরি হয় যে যে শ্রেণীর কথা আপনি বললেন যারা নিউ ইয়র্ক টাইমস পড়ে, তারা সমাজের প্রভাবশালী মানুষ, উচ্চবিত্তের মানুষ এবং প্রভাবশালী মানুষ, যারা সরকারের নীতিতে অনেক বেশি অংশগ্রহণ করেন, ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রেও তাদের উল্লেখযোগ্য ভূমিকা থাকে। তো সেইখানে দাঁড়িয়ে কি মনে হয় নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের একটা বড় প্রভাব আমাদের দেশের ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক, বৈদেশিক নীতির উপরেও পড়তে পারে? ছোট অবশ্যই পড়তে পারে, একটু যদি আপনি অবশ্যই পড়তে বলেন। পারে। প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে যে এই ধরনের লেখাগুলো আপনি আমার থেকে আরো ভালোভাবে বলেছেন। এই লেখাগুলো, এই আর্টিকেলগুলো, এই রিপোর্টগুলো হচ্ছে পরোক্ষভাবে সেই দেশের সরকারের ওপরে, যাদেরকে তারা পছন্দ করে না বা যারা তাদের গুড বুকে আর এখন নেই, তাদের ওপরে আরো বেশি চাপ সৃষ্টি করার একটা কৌশল। এই যে লেখাটা নিউ ইয়র্ক টাইমসের ফার্স্ট পেজে হঠাৎ বেরিয়ে গেল, যাতে এমন কিছু নতুন কথা নেই, হ্যাঁ, সেটা হচ্ছে মোদী সরকারের কাজে তারা খুব অখুশি। এবং তারা, এটা এটা ট্রাম্প বলে না, আমেরিকার যে কর্পোরেট আমেরিকা, তাদের যে এস্টাবলিশমেন্ট, যারা আসলে সরকারটা চালাচ্ছে পেছন থেকে, সে ডেমোক্রেট হোক বা রিপাবলিকান হোক, সবাই তো জোরান মামদানি নয়, সবাই তো বার্নি স্যান্ডার্স নয়। যারা এই টিপিক্যাল এস্টাবলিশমেন্ট আমেরিকার, যারা কর্পোরেট আমেরিকার প্রতিনিধি, তারা ভারতের ওপর খুশি না। কারণ ভারতকে যেভাবে তারা পকেটে পুরে ফেলতে চেয়েছিল বিভিন্ন কারণে, সেটা করতে পারেনি। সেটা, তার কতগুলো বহিঃপ্রকাশ হচ্ছে। আম, এই ইসরায়েল, ইসরায়েলের ব্যাপারটা তার একটা বিরাট ব্যাপার, যে সেই ব্যাপারে ভারত সরাসরি ইসরায়েলকে সমর্থন করেনি। হ্যাঁ, উম, কারণ ভারতের উপর আবার রাশিয়ার চাপ আছে। রাশিয়ার চাপটা ভারতের উপর খুব বেশি, কারণ রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ভারতের অর্থনীতি গড়ে তুলতে নেহেরু যে সময় থেকে যেভাবে ভারতের পাশে থেকেছে, এবং ভারতের যত হেভি ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার আছে, প্রায় প্রত্যেকটাতে সোভিয়েত রাশিয়ার অবদান আছে। তো নানানভাবে ভারতে এখনো সোভিয়েত রাশিয়া বা রাশিয়ার একটা অপ্রত্যক্ষ, একটা নীরব উপস্থিতি রয়েই গেছে। ফলে ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারে না। এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারে না বলেই রাশিয়া, আহ, আমেরিকা যা যা বলছে, ভারত সবসময় চোখ বন্ধ করে সেটা মেনে নিতে পারে না। এটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একটা ব্যালেন্স। হ্যাঁ, একদিকে ভারত, একদিকে রাশিয়া, একদিকে চীন, একদিকে আমেরিকা,
এই এই তিনটে বিরাট বিরাট পাওয়ারের মধ্যে ব্যালেন্স করে ভারত যেভাবে এখনো পর্যন্ত চলেছে বিভিন্ন কারণে, কারণ এটা কেবলমাত্র ভারত আমেরিকাকে ভালোবাসে বা রাশিয়াকে ভালোবাসে তার জন্য তো নয়, অর্থনৈতিক কারণে। অর্থনৈতিক কারণে ভারত, ধরুন রাশিয়ার কাছ থেকে ভারত যে পরিমাণে তেল আমদানি করে, হ্যাঁ, সেইটা না হলে ভারতের অর্থনীতি অচল হয়ে যাবে, যার জন্য ট্রাম্প বারবার করে বলছে যে রাশিয়ার কাছ থেকে তুমি তেল নিতে পারবে না। হ্যাঁ, একটা মানে জোর জবরদস্তি, নিলেই তোমাকে তোমার উপর 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া হবে। তো 50% ট্যারিফ চাপিয়ে দিয়েও ভারতকে সম্পূর্ণভাবে রাশিয়ার থেকে তেল নেওয়া বন্ধ করতে পারেনি। বিভিন্ন কারণে কর্পোরেট আমেরিকা ভারতের ওপরে খুব অসন্তুষ্ট, এবং ভারতের ওপরে অসন্তুষ্ট হওয়ার কারণে এখন হঠাৎ হঠাৎ নিউ ইয়র্ক টাইমসের মতো কাগজে এই ধরনের এক ধরনের ভীতি প্রদর্শনমূলক বা ইন্টিমিডেটিং লেখা ছাপানো হচ্ছে, এবং ভবিষ্যতে ভারত যদি আমেরিকার সমস্ত শর্ত চোখ বন্ধ করে মেনে না নেয়, আমেরিকার ফরেন পলিসির একটা মূল স্তম্ভই হচ্ছে যে হয় তুমি আমার সমস্ত দাবি মেনে নাও, নয়তো হয় আমি তোমার সরকারকে উৎখাত করে দেবো, আর নয়তো আমি অন্য ব্যবস্থা করব যাতে তোমার সরকার পড়ে যায়। এই হচ্ছে আমেরিকার আমি 1945 পার্থবাবু, আমাদের সালের পর। আমাদের সময় একদম শেষ, তবুও আমার মনে হচ্ছে আমরা এমন একটা জায়গায় এত সুন্দর আপনি বিশ্লেষণ করে পৌঁছে গেছেন। একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসছে, যদি খুব সংক্ষেপে আমাদের সময়ের কথা মাথায় রেখে আপনি যদি সেটার একটু উত্তর দেন। সেটা হচ্ছে যে আজকে আমাদের যে সরকার রয়েছে, সেই সরকারের আগে যারা ছিলেন, বিশেষ করে আমি মিসেস গান্ধী সরকারের কথা বলছি, বা তার আগেও যারা সরকারে ছিলেন, তারা সবসময় একটা ভারসাম্যের নীতি, সেটা আমেরিকা, রাশিয়ার সঙ্গে বা চীনের সঙ্গে তারা রেখে গেছেন, এবং কখনো আমেরিকাকে এই অবস্থায় উঠে আসতে দেননি যে তাদের কথাই সব আমরা শুনতে হবে, না হলে আমরা চলতে পারবো না। আজকে কি এমন অবস্থা ঘটলো নরেন্দ্র মোদীর ক্ষেত্রে, যে তাকে হয় সারেন্ডার করো, না হলে আমরা তোমাকে আঘাত করব, এইরকম একটা অবস্থায় আমরা পৌঁছে গেলাম। এর আগের প্রধানমন্ত্রীদের সময় এটা আমরা দেখিনি কখনো, আমরা আমাদের সাংবাদিকতার জীবনেও দেখিনি এই 10 বছর আগে। তো এটা আপনার কি মনে হয়? কারণ ফরেন পলিসির ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার সম্পূর্ণ ব্যর্থ। নরেন্দ্র মোদী সরকার আজকে যদি আপনি ইন্দিরা গান্ধীর সময় ভারতের কথা দেখেন, জওহরলাল নেহরুর কথা তো ছেড়েই দিলাম, ইন্দিরা গান্ধীর সময় বা এমনকি ডক্টর মনমোহন সিং এর সময় যদি এবং আপনি অটল বিহারী ভারত, বাজপেয়ীর সময়, আমি তাও বলছি এটা, এমনকি অটল এমনকি বিহারী অটল বিহারী বাজপেয়ীর সময় বাজপেয়ীর সময়, হ্যাঁ। একটা একটা ব্যালেন্স রাখার ব্যাপার ছিল, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একটা কখনো সুসম্পর্ক ছিল। আমেরিকার এই অবস্থা আমরা দেখিনি যে এরকম মাথায় চড়ে বসবে। না, মাথায় চড়ে বসবে আমরা দেখিনি, তার কারণ হচ্ছে যে ওরা নিজেরাই নিজেদের কবর খুঁড়েছে, ওরা এমনভাবে আমেরিকাকে তোয়াজ করেছে, এমনভাবে ট্রাম্প সরকারকে তোয়াজ করেছে, এবং ট্রাম্প হচ্ছে নিজেই একটা ভয়ঙ্কর ডিক্টেটর, একটা একটা স্বৈরাচারী শাসক। সে নিজেকে কিং বলে মনে করে, সে সমস্ত আইন কানুন বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নিজেকে মনে করে। সে মনে করেছিল ইন্ডিয়াকে সে পকেটে পুরে ফেলেছে, সে মোদি সম্পর্কে দু চারটে মিষ্টি মিষ্টি কথা বলবে, এবং মোদিকে ওখানে নিয়ে গিয়ে মোদির হয়ে প্রচার করবে, মোদিকে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে নিয়ে যাবে, সেখানে ট্রাম্প আর মোদি একসঙ্গে মিটিং করবে, সবাই জয়ধ্বনি দেবে, সেই রোমান সাম্রাজ্যের মতন, নিরোর মতন ভেবেছিল নিজেকে। কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স এমনই একটা জিনিস, যেখানে আজকে মুসলমানদের উপরে অত্যাচার করছে আরএসএস বিজেপি, আবার পরের দিনই গিয়ে ওখানে সৌদি আরবের আম, এর সঙ্গে, আহ, বাদশার সঙ্গে সেখানে গিয়ে মিটিং করছে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে বাস্তব পরিস্থিতি। আজকে আজকে ভারতের অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারত বহির্বিশ্বে সম্পূর্ণ একেবারে আইসোলেটেড হয়ে গেছে। শ্রীলঙ্কার সঙ্গে, নেপালের সঙ্গে, বাংলাদেশ, পাকিস্তান, প্রত্যেকটা দেশের সঙ্গে, ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে নরেন্দ্র মোদীর আমলে। আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছিল, আমেরিকার সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে গেছে। চীনের সঙ্গে ভারতের বরাবরই শত্রুতার সম্পর্ক। ফলে ভারতের ভেতরে যতই মিডিয়া আর তাদের আইটি সেল যতই প্রোপাগান্ডা চালাক না কেন, ভারতের অর্থনৈতিক অবস্থা একেবারে শোচনীয় অবস্থায় এসে দাঁড়িয়েছে। ভারতের আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্বব্যাংকের কাছে ঋণ এত বেশি হয়ে গেছে যে ভারতের বাজেটের 1/3 চলে যাচ্ছে কেবলমাত্র আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের সুদ 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 দিতে, হ্যাঁ, সুদ শোধ না, করতে। সুদ পরিশোধ করতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ 100 টাকা নিয়ে আপনি বাজেট শুরু করলেন, তার 67 টাকা দিয়ে আপনি করছেন, কারণ 33 টাকা প্রথমেই আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে দিতে হচ্ছে সুদ।
এইরকম একটা শূন্য, একটা কলসির মধ্যে, হ্যাঁ, ভয়ঙ্কর শব্দ করে নরেন্দ্র মোদী সরকার চালাতে চেষ্টা করছেন, কিন্তু সেটা প্রতি মুহূর্তে আরো বেশি ব্যর্থ বলে প্রমাণিত হচ্ছে, যার জন্য তারা আরো নতুন নতুন হিংসা, ঘৃণা, দাঙ্গা, এসআইআর, ভোটিং ফ্রড এসবের আশ্রয় নিয়ে ক্ষমতায় টিকে থাকার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ পার্থবাবু, আপনি খুব সুন্দর আজকে একটা অসাধারণ আলোচনা করলেন এবং একটা নিউ ইয়র্ক টাইমস এর এই প্রতিবেদনের একটা নতুন দিক খুলে দিলেন বলা যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের এই প্রসঙ্গে যা আপনাদের মাথায় আসে, যা মনে হয় পক্ষে বিপক্ষে পার্থবাবুর মত বা আমাদের কথা, আপনারা অবশ্যই সেটা লিখবেন কমেন্ট বক্সে। এবং সেই সঙ্গে আমরা চাই যে এরকম আরো অনুষ্ঠান যাতে আমরা চালিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। পার্থদা, আপনাকে অনেক ধন্যবাদ এবং সবাইকে নমস্কার।